নমস্কার বন্ধুরা। আচ্ছা দেখো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এটা জানতে চেয়েছো যে আমার প্রিপারেশান কেমন ছিল, প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও আনতে। তো আজকে সেইটাই বলবো যে আমি কিভাবে প্রিপারেশান নিয়েছিলাম এবং কিভাবে আমি আরআরবি টেকনিশিয়ান গ্রেড দিয়ে সেটা পাস করলাম। তো আমার নাম হচ্ছে সৌরভ ঘোষ। আমার গ্রাম হচ্ছে রসা গ্রাম, বীরভূম জেলায় আমার বাড়ি। তো অনেকের মধ্যে এটা প্রশ্ন রয়েছে যে আমার এডুকেশন কোয়ালিফিকেশান কী। তো আমি আমার মাধ্যমিক পাস করি আমার গ্রামের স্কুল রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় থেকে। এরপর আমি উচ্চ মাধ্যমিক পাস করি সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশন, সেখান থেকে। এরপর আমি আমার গ্র্যাজুয়েশন পাস করি হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, সেখান থেকে। তারপরে আমি বিএড করি এবং সবচেয়ে শেষে কিন্তু আমি আইটিআই করি। আইটিআই আমি পাস করি 2023 সালে। এবং গ্র্যাজুয়েশন ছিল আমার ম্যাথ অনার্স নিয়ে। তো আমার ম্যাথ অনার্স ছিল। তো এই সব ক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো যে প্রত্যেকটাতে আমার কিন্তু পার্সেন্টাইজ যে মার্কস সেটা কিন্তু 70%-এর উপরে ছিল, কিন্তু 80%-এর কম ছিল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা আইটিআই সবেই কিন্তু আমার মার্কস 70%-এর ওপরে ছিল, কিন্তু 80%-এর ওপরে কোনোটাতেই ছিল না। শুধু বিএডের ক্ষেত্রে মার্কস 80%-এর ওপরে ছিল। তোমরা ভাবছো নিশ্চয়ই যে রেলে চাকরি করব, তাহলে গ্র্যাজুয়েশন তারপরে আমি বিএড কেন করলাম। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই, প্রথমে আমার রেলে চাকরি এই যে স্বপ্ন, এটা কিন্তু ছিল না। আমার প্রাথমিক যে স্বপ্ন ছিল সেটা ছিল শিক্ষকতা করা। তার জন্যই আমি বিএডটা করেছিলাম। তো কিন্তু বিএড করার সময় বা তারপরেও দেখলাম যে যারা টিচার লাইনে যাওয়ার চেষ্টা করছো তাদের স্কোপ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মোটামুটিভাবে প্রায় বন্ধ হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী অবস্থা, টিচারের কোনো রিক্রুটমেন্ট নেই, যে কোনো চাকরিরই কোনো রিক্রুটমেন্ট নেই, এবং টিচারের স্বপ্ন তো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। সেই জন্য তারপর আমি কি করলাম না, আইটিআই ভর্তি হলাম। আইটিআই ভর্তি হওয়ার ক্ষেত্রে আমার একটাই স্বপ্ন ছিল যে আমি রেলের পরীক্ষাগুলো দেবো এবং রেলেই চাকরি করব। তার জন্যই আমি আইটিআই ভর্তি হয়েছিলাম। তো তার জন্য সেই মতো টিচারের সেই স্বপ্ন আমি বিসর্জন দিয়ে কিন্তু এই কম্পিটিটিভ লাইনে পড়াশোনা শুরু করলাম। এবং সিউড়িতে থাকাকালীনই আমি এই পড়াশোনা শুরু করেছিলাম। সিউড়িতে কিশোর স্যার বলে একজন স্যার আছেন, তার কাছে আমি কিছুদিন পড়েছিলাম। তারপর প্রীতম মিশ্র বলে আরেকজন আছেন, তার কাছে আমি কিন্তু এই যে শর্ট ট্রিকে যে ম্যাথ করা সেগুলো কিন্তু মূলত সেখান থেকে আমি শিখেছিলাম। তারপর আমি তপবন স্টাডি সেন্টার, সেটা নাম শুনি, এটা শুনি যে তপবন স্টাডি সেন্টার ইন্ডিয়ান রেলওয়ে যেসব পরীক্ষা তার জন্য নাকি একটা প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান। তো সেই মতো আমি 2023 সালে ফেব্রুয়ারি মাস করে তপবন স্টাডি সেন্টার সেখানে কিন্তু অ্যাডমিশন নিই। তপবন স্টাডি সেন্টারে আমি মোট 1.5 থেকে 2 বছর মোটামুটি পড়াশোনা করি। এবার দেখো আমার প্রিপারেশান স্ট্র্যাটেজি কেমন ছিল বা প্রিপারেশান কেমন ছিল সেটা তোমাদের জানা দরকার। তো 2024 সালটার লাস্টের 3 মাস, 3 থেকে 4 মাস, এটা যদি আমি বাদ দিয়ে দিই, বাকি বছরটা কিন্তু আমার খুবই খারাপ কেটেছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি যে 2024 সালে মোটামুটি 4.5 থেকে 5 মাস কিন্তু আমি একটুও পড়িনি, মানে একটা সিঙ্গেল ওয়ার্ডও পড়িনি, একটা সিঙ্গেল লাইনও কিন্তু আমি পড়িনি। তো 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমার বাড়িতে কাজ থাকার জন্য আমি কিন্তু বাড়িতে আমাকে থাকতে হয়, আমি কিন্তু ভদ্রেশ্বরে থাকতে পারিনি। তো প্রথমে সেই 2 মাস গেল। তারপরে মাঝে বাবার একটা খুব বড় শরীর খারাপ হয়েছিল, থাইরয়েড গ্ল্যান্ডের নিচে একটা টিউমারের মতো ছিল, তো সেটা কিন্তু অপারেশন করাতে হতো। তার জন্য আমাকে যেতে হয় ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর গিয়ে সেখানে আমার মোটামুটি 1 থেকে 1.5 মাস মতো আমাকে সেখানে থাকতে হয়েছিল ব্যাঙ্গালোরেতে। তো সেখানে তো 1.5 মাস আমার কিছু পড়া হয়নি, তাহলে 2 মাস আর 1.5 মাস, 3.5 মাস হলো। এরপরে কি হয়েছে না, ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানাতে কিন্তু আমাকে প্রচণ্ড ঘুরতে হয়েছে। ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আমাকে একবার 15 দিন, একটানা 15 দিন আমার গ্রামের বাড়িতে থাকতে হয়েছে। আরও একবার 17 দিন মতো একটানা আমাকে বাড়িতে থাকতে হয়। তো সব নিয়ে যদি আমি হিসাব করি 4.5 মাস হচ্ছে। এবং কি হয় যে বাড়িতে থাকলে কিন্তু আমি পড়তে বসি না, সেটা এখন থেকে নয়, সেটা বহু আগে থেকেই। বাড়িতে থাকলে আমি কোনোদিনই পড়তে বসি না, সেটাই আমার একটা খারাপ দিক। তো 4.5 মাস তো এইভাবেই গেল। তো তার সাথে আরও আসা যাওয়া
এমনি আরও 5-10 দিনতে গেলো, তো মোটামুটি 5 মাস মতো কিন্তু আমার 2024 সালে কিন্তু পড়াই হয়নি। এবার তারপরে আমি ভদ্রেশ্বর কখন গেলাম না, আমি ভদ্রেশ্বর গেলাম কিন্তু দুর্গাপুজোর মোটামুটি 5 দিন আগে, 5-6 দিন আগে আমি আমার ভদ্রেশ্বর গেলাম। এবং আমি ঠিক করলাম যে আমি আর বাড়ি আসবো না। আমি কিন্তু দুর্গাপুজোতেও বাড়িতে আসবো না, ওইখানেই থাকবো, ওখানেই পড়াশোনা করব। তো সেটা আমি ভেবে গিয়েছিলাম, কিন্তু তারপরে ওখানে গেলাম, তারপর 2-4 দিনের মধ্যেই কিন্তু যে পরীক্ষার ডেট, এএলপি টেকনিশিয়ান এগুলো কিন্তু দিয়ে দিল। তো যখন এই ডেটগুলো দিয়ে দিল তখন তো আর বাড়ি আসার কোনো প্রশ্নই নেই, এবং রীতিমতো আমার টেনশন হচ্ছিল যে এই বছরটা তো কিছুই পড়া হয়নি, তো তাহলে কিভাবে এই পড়াগুলো কমপ্লিট করব। তো তখন হিসাব করে দেখলাম আমার হাতে মোটামুটি 3 মাস মতো সময় আছে। তো এই 3 মাস আমি কিভাবে পড়বো, কিভাবে কমপ্লিট করব, তো এটা নিয়ে খুবই চিন্তা হচ্ছিল। তো আমি যে নিয়মে পড়াশোনা করেছিলাম সেটা হচ্ছে 3 MCR রুল। 3 MCR রুল মানে 3 মান্থ কন্টিনিউয়াস রিডিং, এই রুল, এই নিয়মে কিন্তু আমি পড়াশোনা করেছিলাম। আমি এতটাই ফাঁকিবাজ একজন ছেলে, এতই ফাঁকি দিতাম লেখাপড়াতে যে আমার মতো দ্বিতীয়জন খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। তো আমি এত ফাঁকি দেওয়া সত্ত্বেও যে আমি 3 মাস লাগাতার বাড়ি না এসে ওই যে মেসে থাকলাম, মেস থেকে পড়াশোনা করলাম, এটা কিন্তু আমার কিন্তু ভাবনার অতীত ছিল। এটা আমি ভাবতেই পারতাম না যে একটানা 3 মাস, 3.5 মাস আমি বাড়ি আসবো না, ওইখানে থেকে পড়াশোনা করব। এটা আমি ভাবতেই পারতাম না, কিন্তু আমি সেই মতোই করেছিলাম। এবং আমি 3 মাস কিন্তু কন্টিনিউয়াস পড়াশোনা করেছিলাম। 3 মাসের মধ্যে একদিনও কিন্তু আমি পড়া অফ করিনি। হ্যাঁ, মাঝে 2 দিন আমার শরীর খারাপ হয়েছিল, তো সেই 2 দিনেও কিন্তু আমি 2-3 ঘন্টা মতন পড়েছিলাম, একদম স্টপ করে দিইনি। তো সকাল থেকে আমি মোটামুটি সকাল 7টা কি 8টা এই টাইমে ঘুম থেকে উঠতাম। তো এই টাইমে ঘুম থেকে ওঠার পর আমার পড়া শুরু হতো, এবং সকাল দিকটাতে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের মাইন্ড ফ্রেশ থাকে। তো সকাল দিক থেকে যেসব জিনিস, পড়ার জিনিস পড়তে হবে এবং বুঝতে হবে, আমি সেইগুলোই পড়তাম, সেইগুলি সারাদিন পড়তাম সকাল থেকে, এবং বিকাল সন্ধে অবধি আমি মোটামুটি সেইগুলি পড়তাম। তো সকাল দিকে কিন্তু আমি ম্যাথ বা রিজনিং এইসবগুলো করতাম না, এইসবগুলো আমার করা শুরু হতো সন্ধ্যের পর থেকে। ম্যাথ বা রিজনিং এইসবগুলো করা শুরু হতো, বা অনলাইন টেস্ট দেওয়া, টেক্সট বুক থেকে আমি কিন্তু টেস্ট দিতাম। তো এইগুলো কিন্তু সন্ধ্যার পর থেকে সব শুরু হতো। তো টেক্সট বুকে আমি যখন টেস্ট দিতাম প্রথম দিকে কিন্তু আমার স্কোর খুব একটা ভালো আসতো না, তারপর কিছুদিন কিন্তু পড়াশোনা করার পর থেকে আমার কিন্তু স্কোর ভালো হতে থাকে, এবং আমি প্রত্যেকটাতে লাস্টের দিকে প্রত্যেকটাতেই কিন্তু ইউআর ক্যাটাগরির যে কাট অফ মার্কস সেটা কিন্তু প্রত্যেকটাতে ক্লিয়ার করেছিলাম। এবং সপ্তাহে 2 দিন আমাদের তপবন স্টাডি সেন্টারে ক্লাস ছিল। একদিন ছিল সকাল 9টা থেকে, আর একদিন ছিল দুপুর 1টা থেকে। এবার দেখো আমি কি কি বই ফলো করতাম। তো আমার কাছে কিন্তু বই আছে অনেক, কিন্তু আমি সেগুলো কিন্তু পড়তামই না। কিন্তু এই শেষে 3 মাস কিন্তু আমি বেশ পড়াশোনা করেছিলাম। তো সায়েন্সের জন্য আমি যে 9-10-এ পড়তাম তখনকার যে আমার সায়েন্সের বইগুলো ছিল সেগুলো তো আমি পড়েছিলাম। আর একটা ওয়েস্ট বেঙ্গলের কি একটা প্রকাশনীর বই, আমার নাম মনে পড়ছে না প্রকাশনীটার নাম, সেই বইটাও কিন্তু যে সায়েন্সটা ছিল সেটাও কিন্তু আমি বেশ ভালোভাবে পড়েছিলাম। এবং এনসিইআরটির যে বাংলা ভার্সন তোমরা জানো যে ত্রিপুরা সরকার, সেখানকার কিন্তু এনসিইআরটির বই পুরোপুরি বাংলা ভার্সনে পাওয়া যায়, এবং সেই বইটা আমার কাছে ছিল। তো এই বইগুলো এই 3টে বই কিন্তু আমি রিপিট করেছিলাম। 3 মাসে কিন্তু আমি 3বার পড়েছিলাম, এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়েছিলাম। তো আমি কিন্তু এই বইটা 3বার রিপিট করেছিলাম, মানে 1বার 2বার 3বার, 3বার কিন্তু আমি বেশ ভালোভাবে পড়েছিলাম। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে যে কোনো জিনিস কিন্তু পড়তে হবে, তোমরা যদি সেটা 3বার অন্তত পড়ে নাও বেশ ভালোভাবে, তাহলে কিন্তু তোমরা সেটা আর ভুলবে না, সেটা কিন্তু বেশ ভালোভাবে তোমাদের মাথার মধ্যে থেকে যাবে। সায়েন্সে কিন্তু ভালো নাম্বার তুলতে হলে তোমাদের কিন্তু, তোমরা যেখানেই পড়ো শুধুমাত্র নোটস পড়লে হবে না, তোমাদেরকে কিন্তু টেক্সট বই পড়তে হবে, এবং বেশ ভালোভাবেই পড়তে হবে। যদি টেক্সট বই না পড়ো তাহলে কিন্তু এখন যেরকম কাট অফ মার্কস যাচ্ছে তোমরা কিন্তু সেইখানে কোনো মতেই পৌঁছাতে পারবে না। ম্যাথের জন্য আমি কি ফলো করতাম না, ম্যাথের জন্য যে আমাদের তপবন স্টাডি সেন্টার সেখান থেকে যে ম্যাথগুলো দেওয়া ছিল, যেগুলো দেওয়া হতো সেগুলো আমি প্র্যাকটিস করতাম, এবং আমার কাছে আদিত্য রঞ্জন স্যারের যে প্রিভিয়াস ইয়ার
সেটা কিন্তু বইটা আমি কিনেছিলাম। সেখানে 4000টা কোশ্চেন আছে। তো ওই 4000টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোটামুটি আমি দুবার তো প্রত্যেকটা কোশ্চেনই করেছিলাম। ওই 3 মাসের মধ্যে কিন্তু 4000, 4000, 8000 এই কোশ্চেন কিন্তু আমি করেছিলাম। আরও একবার যেসব কোশ্চেনগুলো আমি পারতাম না, আমার মার্ক করা ছিল আমার বইটার মধ্যে, সেইগুলো আমি করেছিলাম। তো মোটামুটি এই 3 মাসের মধ্যে আমি 10,000টা ম্যাথ মোটামুটি প্র্যাকটিস করেছিলাম। তো ম্যাথ কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেখানে কিন্তু ভালো স্কোর তোমরা করতে পারবে না। তো তোমাকে কিন্তু সায়েন্সের টেক্সট বই সেটা পড়তেই হবে, এবং ম্যাথ কিন্তু রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে। ম্যাথ এবং রিজনিং এই দুটোই প্র্যাকটিস করতে হবে। এবং পরীক্ষার আগে তোমরা এই 3 MCR রুল এটাও তোমরা ইউজ করে দেখো, যে তারপর তোমরা আমাকে এসে কমেন্টে জানাবে যে সেটাতে সাকসেস কীরকম আসছে তোমাদের। আমার কিন্তু খুবই ভালো সাকসেস এসেছিলো, আশা করছি তোমাদেরও খুবই ভালো সাকসেস আসবে। 3 MCR রুল এটা কিন্তু তোমরা ফলো করো। এবং পরীক্ষার আগের দিনগুলোতে কিন্তু পড়াটা খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষার আগের দিনগুলো তুমি যদি না পড়ো তাহলে আগে তোমার যতই পড়া থাক আগে থেকে, সেগুলো কিন্তু সেরকম কিছু কাজে আসবে না। কিন্তু পরীক্ষার আগে তোমরা যদি 2 মাস 3 মাস কন্টিনিউয়াস পড়াশোনা করো, তাহলে তারপরে কিন্তু পরীক্ষার ফল কিন্তু খুবই ভালো হবে। তো তোমরা ওই 3 MCR এই যে রুলটা তোমরা ফলো করো, এবং তারপর এসে জানাবে যে তোমাদের রেজাল্ট কীরকম হয়েছে। দেখো, দুর্গাপুজোতে তো আমি বাড়ি আসিনি। দুর্গাপুজোর পর কালী পুজোতেও কিন্তু আমি বাড়ি আসিনি। এবং যেহেতু আমি ভদ্রেশ্বরে থাকতাম, তোমরা জানো যে ভদ্রেশ্বর, চন্দননগর এইসব দিকে জগদ্ধাত্রী পূজা হয়। তো সেখানে জগদ্ধাত্রী পূজা কিন্তু খুবই ধুম হয়। কিন্তু আমি একদিনের জন্য কোনো ঠাকুর দেখতে বা পূজা দেখতে কিন্তু আমি বেরোইনি। এবং তোমাদের অনেকে হয়তো এটা প্রশ্ন করবে যে তাহলে আমি চেন্নাই বোর্ডে কেন ফর্ম ফিল আপ করেছিলাম। দেখো, চেন্নাই বোর্ডের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার একটাই আমার দিক ছিল, যে চেন্নাই বোর্ডে কিন্তু তোমরা জানো যে ভ্যাকেন্সিটা বেশি ছিল কলকাতা বোর্ডের চেয়ে। তার জন্য আমি চেন্নাই বোর্ডে কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম। কিন্তু দেখো, চেন্নাই বোর্ডে ফর্ম ফিল আপ করলেও যে আমার যা মার্কস ছিল সেটা কিন্তু কলকাতা বোর্ডেও কিন্তু আমি আরামসে পাস করে যেতাম। এবং তোমরা জানো যে অনেক পোস্টের ক্ষেত্রে চেন্নাই বোর্ড তার চেয়ে কিন্তু কলকাতা বোর্ডে কাট অফ কম গিয়েছে, চেন্নাই বোর্ডে কিন্তু কাট অফ বেশি গিয়েছে অনেক পোস্টে। তো আমার মার্কস ছিল 84 এবং পার্সেন্টেজ মার্কস ছিল 90.73, এরকম ছিল আমার পার্সেন্টেজ মার্কস। তো যে কোনো বোর্ডের ক্ষেত্রে কিন্তু আমি পাস করে যেতাম। সেহেতু যারা বলছে যে চেন্নাই বোর্ডে ফর্ম ফিল আপ করেছে বলেই কিন্তু পাস করেছে, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং এইসব তোমাদেরকে হয়তো শুনতে হবে যারা বাইরে ফর্ম ফিল আপ করেছে বাইরের বোর্ডে, কিন্তু তাদের কথায় কিন্তু কান দেবে না। সেইগুলো কিন্তু পুরো গুজব কথা। তো সেসব কথায় কেউ কান দেবে না। এবং তোমার যে সাকসেস তার পেছনে কিন্তু নিন্দুকের অভাব নেই। সবাই কিন্তু পেছন থেকে অনেক কিছু কথা বলবে, সেই সব কথায় কিন্তু কেউ কান দেবে না। দেখো, যেদিন রেজাল্টটা বেরোলো সেদিন তো আমি খুশি হয়েছিলাম, আমার ফ্যামিলিও কিন্তু সবাই খুব খুশি ছিল, আমার অনেক বন্ধু বান্ধব তারাও কিন্তু সবাই খুব খুশি। এবং এছাড়াও আরও অনেক লোক আছে, কিন্তু তারা কিন্তু রীতিমতো খুশি নয়। তো এরকম লোক কিন্তু থাকবেই, তো তাদের কথা কিন্তু বেশি চিন্তা করলে হবে না। এবং আমার কিন্তু ফার্স্ট চয়েস সেটা ছিল ICF ক্যাটাগরি নাম্বার 40। তো তোমরা জানো যে ইন্ডিয়ান রেলে কাজ করা কিন্তু একটা স্বপ্নের তো ব্যাপার বটে, তারপরে যে ICF-এ কাজ করা সেটা কিন্তু রীতিমতো একটা স্বপ্নের ব্যাপার। তো ICF তোমরা জানো যে শুধু এশিয়ান নয়, মোটামুটি ওয়ার্ল্ডের কিন্তু লার্জেস্ট কোচ ম্যানুফ্যাকচারার। তো সেইখানে সেরকম একটা জায়গাতে কাজ করা কিন্তু রীতিমতো একটা গর্বের ব্যাপার। তো তোমাকে যখন কেউ বলবে তুই ICF-এ চাকরি করিস, তো এটা যখন তুমি শুনবে তোমার কিন্তু বেশ গর্ববোধ হবে। এবং কমেন্টে তোমরা জানাবে যে ICF কার কার ফার্স্ট চয়েস ছিল, তাহলে তাদের সঙ্গে বেশ যোগাযোগ করা যাবে, একসাথে থাকা যাবে সেখানে। এবং সবশেষে তোমাদের বলতে চাই, যে কোনো ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলির যে সাপোর্ট সেটা কিন্তু খুবই দরকার। আমার ক্ষেত্রে কিন্তু আমার ফ্যামিলি সাপোর্ট পুরোপুরি ছিল। তো আরও অনেক কিছু কিন্তু তোমার সাথে শেয়ার করা ছিল। ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আর বেশি কিছু এই ভিডিওতে বলছি না। আবার হয়তো অন্য কোনো ভিডিওতে আমার আরও যেসব কথাগুলো বলার ছিল সেগুলো অবশ্যই বলবো। হ্যাঁ, আর তোমরা কিন্তু এই রুলটা অবশ্যই ফলো করবে, 3 MCR রুল। তো এটা ফলো করে আমাকে জানাবে যে তোমাদের রেজাল্ট কীরকম আসছে। সবাইকে ধন্যবাদ এবং
সবাইকেই বেস্ট অফ লাক। এবং চলো আমরা সবাই মিলে ইন্ডিয়ান রেলওয়েকে আরও ওপর স্তরে নিয়ে চলি। ধন্যবাদ।